ব্যাপার আচ্ছা এখানে বসি দেখবো আচ্ছা কথা বলবো না ঠিক আছে চুপ হয়ে দেখবো রান্না বসি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করবেন শুনতে পাচ্ছেন কিনা শুনতে পেলে আমি স্টার্ট করব হ্যালো আসসালামু আলাইকুম আপনারা শুনতে পাচ্ছেন কি একটু কমেন্ট করবেন ওকে ঠিক আছে তাহলে আমি আমাদের যে ক্লাসটা আছে সেটা শুরু করে দিই সলভ ক্লাস আমি আসলে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আগামী এটা গ্রুপে আপলোড দেওয়া থাকলো এটা হচ্ছে আগামী 1 মাসের জন্য এটা থাকবে আপনারা চাইলে এখান থেকে আপলোড করে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা এটা দেখতেও পারবেন যাই হোক আমি শুধুমাত্র আমি আপনাদের যে 40টা প্রশ্ন দিয়েছিলাম সেই 40টা প্রশ্নের যে সমাধানটা আছে এবং সমাধানটার ব্যাখ্যাটা সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব তাহলে আপনাদের কিছুটা হলেও বুঝতে সুবিধা হবে যাই হোক তাহলে আমি শুরু করি প্রথমেই আমাদের যে প্রথম সূত্রটা ছিল সেটা হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী PV ধ্রুবক হলে তাহলে কোনটি স্থির এক নাম্বার যেটা ছিল বয়েলের সূত্র অনুসারে তাই না এক নাম্বারটা ছিল বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি কি বয়েলের সূত্র অনুসারে বয়েল মানে কি টেম্পারেচার মানে হচ্ছে বয়েল দ্বারা টেম্পারেচার হয় তার মানে কি তাপমাত্রা স্থির থাকে আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কি হয় চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির আমরা জানি চার্লসের সূত্রে কি স্থির চার্লসের সূত্রে চাপ স্থির আর বয়েলের সূত্রে কি স্থির তাপমাত্রা স্থির বেশ সিম্পল একটা ব্যাপার একেবারে খুব সহজ এটা আমরা এক নাম্বার জন্য দিয়ে দিয়েছিলাম হয়ে গেল তবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক চাকরি পরীক্ষায় চলে আসে এরপরটা আমরা যেটা দেখব যে 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গে-লুসাকের সূত্র সম্পর্কিত কার কার সাথে গে-লুসাকের সূত্র কার কার সাথে সম্পর্কিত আমরা যে গ্যাসের চাপ গ্যাসের যে 4টা সূত্র পড়ছি সেই 4টার মধ্যে আমাদের গে-লুসাকের যে সূত্র সেটা হচ্ছে চাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্কিত এখন এখানে আমাদের মেইন দেখতে হবে কয়টা প্যারামিটার আছে আমরা যে কয়টা প্যারামিটার পাবো তার মধ্যে বয়েলের সূত্রের মধ্যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে PVTN আমাদের কিন্তু মেইনলি এই দুটো জিনিসই এই কয়েকটা জিনিসই হচ্ছে আমাদের গ্যাসের সূত্রসমূহের মধ্যে কাজে লাগে এর মধ্যে তাহলে আমরা যেটা দেখব বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির এবং আমরা আরেকটা জানি আদর্শ গ্যাস সমীকরণ কি PV nRT কিন্তু গে-লুসাকের সূত্রের মধ্যে আমরা যে জিনিসটা পাই চাপ এবং তাপমাত্রা তাহলে চাপ এটা এবং এটা এই দুইটা স্থির তাহলে এই দুইটা যদি স্থির থাকে তাহলে বাকি থাকবে কি P V আর N তার মানে V প্রপোর্শনাল টু N হবে কোন গ্যাসের আয়তন কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর ওই পাত্রের মধ্যে N এর পরিমাণ N হচ্ছে কি মোল সংখ্যা কোন গ্যাসের মোল সংখ্যা যদি 1 মোল হয় তাহলে তার আয়তন হয় কত 22.4 লিটার এবং সেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22.4 লিটার আবার না এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22.4 লিটার আদর্শ এসটিপি তে আবার হচ্ছে এসএটিপি তে 24.789 আপনারা কিন্তু আমি যে কয়েকটা ইনফরমেশন দিচ্ছি এই কয়েকটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ যে কোন এসটিপি তে কোন গ্যাসের আয়তন কত এসটিপি তে গ্যাসের আয়তন হচ্ছে কত ডিগ্রি 22.4 লিটার আবার এসএটিপি তে
24.789। এরপর হচ্ছে এনটিপি তে, এনটিপি মানে হচ্ছে কত, এনটিপি মানে কিন্তু হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর থেকে একটু কম, আমার যতটুকু মনে পড়ে অ্যাকুরেটলি মনে পড়তেছে না, তবে 23 সামথিং হবে। আপনারা একটু দেখে নেবেন এসটিপি তে কত, এসএটিপি তে কত, এনএটিপি তে কত। ওকে, এরপর তাহলে আমি পরেরটার মধ্যে চলে আসি। 3 নম্বর প্রশ্নের মধ্যে মিশ্রিত গ্যাসের মোট চাপের সূত্র দিয়েছেন কি? আসলে মিশ্রিত গ্যাসের যে চাপের সূত্রগুলো আছে, যে কোনো একটা গ্যাস মিশ্রণের চাপের যে সূত্রগুলো আছে, সেই চাপের সূত্রটা কি আসলে আমি একটু আপনাদের আলোচনা করে নিই। গ্যাসের চাপ সূত্রটা হচ্ছে কোন পাত্রে কয়েকটি গ্যাস মিশ্রণ যদি একই পাত্রের মধ্যে অবস্থান করে, তাহলে তারা যে চাপ প্রয়োগ করবে, তারা আলাদা আলাদাভাবে যে চাপগুলো প্রয়োগ করবে, তাদের মেইন চাপটা হবে মানে পি হবে। মনে করলাম আমি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। পি মোট চাপ হবে ওই গ্যাস মিশ্রণের মধ্যে যে পরিমাণ গ্যাস থাকবে, মনে করলাম 3টা গ্যাস থাকবে, 3টা গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। এখন তাহলে আংশিক চাপ কাকে বলে সেটা একটু বলে নেই। আংশিক চাপ হচ্ছে সেই চাপটা, যে চাপটা ওই গ্যাসটা পুরো পাত্রটাকে একই সাথে জায়গা দখল করলে সে যে পরিমাণ, মানে পুরো জায়গাটা সে একাই যদি দখল করতো, তাহলে সে যে পরিমাণ চাপ প্রয়োগ করতো, তাহলে সেটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ নিয়ে আরো ডিটেইলস আলোচনা আছে, আমরা সেটার মধ্যে না যাই। তারপর আমি একটু এটা নিয়ে আলোচনা করি। আংশিক চাপ ইকুয়ালস টু মোট চাপ গুণ মোল ভগ্নাংশ x অফ a। আবার x অফ a ইকুয়ালস টু n অফ a, নিচে হচ্ছে n অফ a প্লাস n অফ b প্লাস n অফ c। এখানে যতগুলো গ্যাস থাকবে না কেন সবগুলো গ্যাসের যোগফল, মানে মোট সংখ্যার যোগফল থাকবে, প্লাস হচ্ছে শুধু তার মোল সংখ্যা, সেটা হচ্ছে তার কি ওই গ্যাসের xn, সরি xa, আর হচ্ছে টোটাল যদি যে চাপটা প্রয়োগ করবে সেটা। তাহলে আমাদের 3 নাম্বারটা হয়ে গেল। আমরা ডাল্টনের এর সূত্র পেয়ে গেলাম, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এরপরে 4 নাম্বারটা যেটা বলছে কোনটি আদর্শ গ্যাস নয়। আচ্ছা, কোনটি আদর্শ গ্যাস নয় বলছে এখানে, আসলে আমাকে আগে দেখতে হবে যে গ্যাসের মধ্যে কোনটা আদর্শ কিনা। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর বলতে আদর্শ গ্যাস কিন্তু একটাও না, তারপর আমাদের দেখতে হচ্ছে কোনটা কাছাকাছি। এখানে যে অপশনগুলো আছে হিলিয়াম, অক্সিজেন, বাষ্প এবং নাইট্রোজেন, এখানে অ্যানসার হবে কি বাষ্প। কিন্তু কেন? কারণটা হচ্ছে বাকিগুলো কিন্তু কিছুটা হলো গ্যাস, বাট বাষ্প কিন্তু সে না গ্যাসের অবস্থায় আছে, না সে কি অবস্থায় আছে, তরল অবস্থায় আছে। তার মানে সে একটা অবস্থা, পদার্থের অবস্থা, তার মানে তাকে আমরা কোনো গ্যাসের মধ্যে নিতে পারবো না। বাকিগুলা কেন আমি আদর্শ গ্যাসের ক্যাটাগরিতে নিতে পারবো? যদি এদেরকে আমি নিম্ন একটা কন্ডিশন, কিন্তু আমি আবার বলতেছি কোন কন্ডিশন, এটা এই যে এবার বিসিএস এ আসছে পরীক্ষা এবং আমার বইয়ের মধ্যেও আছে, যে কোন গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, যদি একে নিম্ন চাপে রাখা হয়, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, এই কন্ডিশনটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় যদি কোনো গ্যাসকে রাখা হয়, তাহলে সেই গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, এরপরে আমরা যেটা যাই সেটা হচ্ছে 5 নাম্বার, যেটা বলছে লিকুইফিকেশন বা তরলীকরণ প্রক্রিয়াকে প্রথম কে করে সম্পন্ন করেন। এখানে অ্যানসার হচ্ছে কি লিন্ডে। আসলে এটা তো মুখস্থমান, এখানে তো আর বোঝার মতো কিছু নেই। লিন্ডে হচ্ছে প্রথম তরলীকরণ প্রক্রিয়াটা উদ্ভাবন করেন। এরপর যেটা আছে গ্যাসের 6 নাম্বারটা, গ্যাসের সংকট তাপমাত্রা কাকে বলে। তাহলে গ্যাসের সংকট তাপমাত্রা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে কোন টেম্পারেচারটা, যে টেম্পারেচারের নিচে আপনি কোনো গ্যাসকে যতই চাপ প্রয়োগ করেন না কেন, আসলে আমরা জানি কোনো গ্যাসকে যখন চাপ প্রয়োগ করা হয়, আপনারা মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন, তারপরও আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। কোনো গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যে তাপমাত্রার নিচে নিয়ে না আসা পর্যন্ত তাকে কি চাপ যতই প্রয়োগ করা হোক না কেন, তাকে তরলে পরিণত করা যাবে না। তাহলে সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে কি সংকট তাপমাত্রা। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সংকট তাপমাত্রা কত? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সংকট তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর নিচে বা এর উপরে আমি রেখে, দেখা গেল 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে আমি কার্বন ডাই অক্সাইডকে 500 অ্যাটমসফিয়ার বা 1000 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলাম, তাহলে কি সে তরলে পরিণত হবে? না, হবে না। তাকে সর্বনিম্ন 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার পরে তাকে আমি কি যে চাপ প্রয়োগ করলে সে কি হবে? তরলে পরিণত হবে গ্যাসটা, সেটা হচ্ছে তার কি সংকট
তাপমাত্রা, আর ওই সংকেত তাপমাত্রায় রেখে আমি যে চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে কি সংকট চাপ। আমি একসাথে দুইটা বুঝিয়ে দিলাম। আপনারা দেখবেন আমার ক্যাম্পফায়ার বইয়ে বা যে বিভিন্ন বইয়ে, অ্যাডমিশনের বইয়ে বা এসএসসির বইয়ে হচ্ছে কিন্তু বিভিন্ন গ্যাসের সংকট তাপমাত্রা এবং সংকট চাপগুলোর কিছু মান দেওয়া আছে। এই মানগুলো মুখস্থ করবেন, এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। ওকে, এরপর আমি যেটা দেবো 7 নাম্বারটা। 7 নাম্বার কিন্তু একটা দেখা আছে যে PV/T = দ্রবক। এটি কোন সূত্র? এটা খুবই সহজ হিসাব। এটি কোন সূত্র? আচ্ছা, আমি যদি বলি PV/T = দ্রবক, PV/T = K, তার মানে এটা যদি একটা দ্রবক হয়ে থাকে তাহলে এটা আসলে কি সূত্র হবে? এটা কি আমরা জানি আমাদের গ্যাসের সূত্রের মধ্যে কয়টা? PV Tn, n তো ম্যাক্সিমাম সবসময়ের জন্য আমরা দ্রবকে নেই, তাহলে কিন্তু এখানে বাকি p আছে, b আছে, t আছে, যেহেতু সবাই = দ্রবক, এটা কিন্তু আমরা কি লিখতে পারি? PV = KT, বা k টাকে উঠাই দেয়া কি হয়? nRT PV। এটা কিন্তু আমরা কি পাই? আমাদের আদর্শ গ্যাস সমীকরণ পাই। সেজন্য এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সূত্র না, এজন্য এটা হচ্ছে একটা কি যৌগিক সূত্র। হয়ে গেল। আমরা 8 নম্বরের মধ্যে চলে আসি। গ্যাস কণার গড় গতিশক্তি নির্ভর করে কিসের উপর? কোন গ্যাসের কণার সময়ের গতিশক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। সবসময়ের জন্য এটা সলিড, এবং কোন গ্যাসের তাপের উপর কিন্তু না। এখন মাথায় রাখবেন তাপমাত্রার উপর। তাপ ভিন্ন হতে পারে বাট তাপমাত্রা ভিন্ন হতে পারে না। কোন গ্যাসের তাপমাত্রা যত বৃদ্ধি পাবে এর গতিশক্তি তত বেশি বৃদ্ধি পাবে। এবার বিসিএস এ কিন্তু এই প্রশ্নটা আসছিল, কোন গ্যাসের গতিশক্তি কত হয়? 3/2 nRT মনে হয়, 3/2 n RT, এরকম একটা সূত্র আছে। ঠিক আছে, আপনারা এটা দেখে নেবেন। এরপরে হচ্ছে আমি আরেকটার মধ্যে আসতেছি, 9 নাম্বারটা। এটা একটু বোঝার মতো জিনিস আছে। সেটা হচ্ছে কোন গ্যাসের তরলীকরণ, নিচের কোন গ্যাসটির তরলীকরণ সবচেয়ে কি হবে? সহজ হবে। একটা জিনিস আপনার মাথায় রাখবেন, যে গ্যাসের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি যত বেশি হবে সেটাকে তত সহজে তরলে পরিণত করা যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, কি বললাম? কোন গ্যাসের আদর্শ অ্যামাগা বক্র থেকে যার বিচ্যুতি যত বেশি হবে তার তরলীকরণ তত বেশি সহজ হবে। তাহলে এখানে যে গ্যাসগুলো আছে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম, এদের মধ্যে সবচেয়ে বেশি বিচ্যুতি কার? কার্বন ডাই অক্সাইডের। কেন বিচ্যুতি বেশি হচ্ছে? আমরা জানি কোন গ্যাসের আণবিক ভর যত বেশি হয় তার আন্তঃআণবিক শক্তির পরিমাণ তত বেশি হয়। আন্তঃআণবিক শক্তির পরিমাণ যত বেশি হয় তার কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তত বেশি হয়। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যত বেশি হবে তাকে তরল করা তত সহজ হবে। এজন্য এটা অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। এরপর আমি আরেকটা দেখি, তরলীকরণের জন্য চাপ বাড়ানো হয় কেন? তরলীকরণের জন্য চাপ বাড়ানো হয় কেন? এটার অ্যান্সার হচ্ছে কি অণুর দূরত্ব কমানোর জন্য, ঘনত্ব কমানোর জন্য না। কিন্তু আমি যখন তরলীকরণের জন্য কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করব, তার মানে চাপ প্রয়োগ করলে কি হচ্ছে? আমার তার যে গ্যাসীয় অণুগুলো আছে, গ্যাসীয় অণুগুলো কি হবে? দূরে থাকলে সেগুলো কি কাছাকাছি চলে আসবে। দূরে দূরে থাকলে চাপ প্রয়োগ করলে সেটা কাছাকাছি চলে আসবে চতুর্দিকে দিলে। কারণ কি আমরা জানি চাপ প্রয়োগ করলে কোনো গ্যাস অণুর কি হয়? কোনো গ্যাস অণুর সমূহে কি তাদের আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়। এরপর আমরা যেটা দেখব, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কখন? এটা কিন্তু আমি মাত্র কিছুক্ষণ আগে বললাম। কখন? এটার অ্যান্সার হবে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়, যেটা অ্যামাগা বক্র থেকে আমরা পাই। যে যত আমি চাপ প্রয়োগ কম প্রয়োগ করব তত কি তাদের তত বেশি বেশি অণুসমূহ অনেক দূরে দূরে থাকবে, এবং তার যত উচ্চ তাপমাত্রা প্রয়োগ করব তাদের অণুসমূহ কি অনেক দূরে দূরে অবস্থান করবে। আর এই দূরে দূরে অবস্থান করার জন্যই কিন্তু কি হয়? এই গ্যাস সমূহ কি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ওকে, এরপরটা আমরা চলে আসি 12 নম্বরটা, কোন গ্যাসটাকে লিকুইফাই করা সবচেয়ে কঠিন হবে? এটাও কিন্তু সেম আগেরটার মতোই, যে যেটাকে সব একটা হবে কঠিন হবে, একটা হচ্ছে সহজ হবে। তাই এটা ক্ষেত্রে কোনটা হচ্ছে? এটা ক্ষেত্রে হবে হাইড্রোজেন। বাকিগুলো দেখেন সবগুলো কিন্তু আণবিক ভর বেশি। তার মানে এখানে যদি হিলিয়াম থাকতো তখন হিলিয়াম অ্যান্সারটা হতো। এর আগের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা সেম, এজন্য এটা বললাম না। 13 নম্বর প্রশ্নের মধ্যে চলে আসি, গ্যাস তরলীকরণের সংকট চাপ হলো, এটাও সেম, সংকট তাপমাত্রা এবং সংকট চাপ আমি একসাথে কিন্তু আপনাদের বলে দিচ্ছি। গ্যাস তরলীকরণের সংকট চাপ কোনটাকে বলা হচ্ছে? কোন গ্যাসকে সংকট তাপমাত্রায় রেখে সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করলে ওই গ্যাসটি কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়। সেটা হচ্ছে কি তার সংকট চাপ। তবে এখানে কিন্তু সংকট চাপ কার সাথে সম্পর্কিত? সংকট তাপমাত্রার সাথে, মানে কি রিলেটেড। এরপরটা আমরা 14 নম্বর প্রশ্ন দেখি কি, চার্লসের সূত্র কোন ধরনের সম্পর্ক নির্দেশ করে? আচ্ছা, চার্লসের সূত্র কি ধরনের সম্পর্ক নির্দেশ করে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? চার্লসের সূত্রটা আমরা একটু দেখে নেই। চার্লসের সূত্রে চাপ কি থাকে? চাপ স্থির থাকে। যদি চাপ স্থির থাকে তাহলে ভি প্রপোর্শনাল টু কি হয়? টি। তার মানে তাপমাত্রা যত বৃদ্ধি করব তার আয়তন তত বেশি বৃদ্ধি পাবে। ঠিক এই সম্পর্কটাকে বলা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক, চার্লসের সূত্র। আরেকটা পড়াটা দেখি আমরা, এনথালপি হলো কি? এনথালপি বলতে কাকে বলা হচ্ছে?
এনথালপি অভ্যন্তরীণ শক্তি, এটাও কিন্তু আমাদের পদার্থের সাথে সম্পর্কিত। আপনারা দেখবেন আমার বইয়ে কিন্তু ডেল এইচ ডেল এই ধরনের টপিকসটা আছে, কিন্তু আমি কিন্তু আপনাদের আগেই বলে দিছি 1 থেকে 12 পৃষ্ঠা আপনাদের পরীক্ষা হবে। আমি আপনাদের যেভাবে ডিরেকশন দিচ্ছি আমি কিন্তু আপনাদের বলে নিচ্ছি যে আপনারা সেভাবে পড়াশোনা করেন, সেভাবেই প্রশ্নগুলো সলভগুলো দেখেন, ক্লাসগুলো দেখেন, দেখবেন মোটামুটি আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। যে আমরা যে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে থাকি হিউজ পরিমাণ প্রশ্ন হবে এবং হিউজ পরিমাণ কোশ্চেন সলভ হবে, কারণ এগুলাই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এবং আসবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, তাহলে এটা যেটা বলতেছি এনথালপি হলো হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি প্লাস চাপ গুণন আয়তন। অভ্যন্তরীণ শক্তি আমরা জানি এনথালপি ডেল এইচ ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তি ডেল ই প্লাস পি ডেল ভি, এইরকম একটা সূত্র মনে হয় আমরা পড়ছিলাম। মানে কি অভ্যন্তরীণ শক্তি কতটুকু হবে, সে যে পরিমাণ এনথালপির পরিমাণ হবে তার অভ্যন্তরীণ শক্তি কতটুকু আছে এবং সে কি পরিমাণ চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে। এবং চাপ এবং আয়তনের পরিবর্তন সমান সমানই কিন্তু আবার হচ্ছে কাজ। তার মানে কোনো একটা অভ্যন্তরীণ শক্তি কতটুকু নির্ভর করতেছে সেটা ডিপেন্ড করে তার অভ্যন্তরীণ শক্তি কতটুকু আছে এবং সে কি পরিমাণ কাজ করলো। এই দুইটা মিলেই কিন্তু তার এনথালপিটা হচ্ছে, মানে তার মেন টোটাল শক্তি কতটুকু। একটা হচ্ছে সে কতটুকু শক্তি সঞ্চিত করে আছে আর সে কতটুকু কাজ করে ফেলছে। দেখা গেল যে হচ্ছে আমি আমার শরীরে 100 কিলো জুল আছে, আমি 100 কিলো জুলের মধ্যে খরচ করলাম কত 10 খরচ করলাম, আমার এখানে আর আমার শরীরে 90 থেকে গেল, তাহলে আমার মেন এনথালপি কতটুকু, আমার মেন এনথালপি কিন্তু 100ই। বাকিটা তাহলে আমার যোগ হচ্ছে কোথায় কোথায়, আমি কতটুকু কাজ করলাম, কাজ সমান সমান পি গুণন আয়তন, চাপ গুণন আয়তন এবং অভ্যন্তরীণ শক্তি, মানে কি আমার ভিতরে কতটুকু শক্তি আমার পর্যন্ত সঞ্চিত আছে। এরপরে আমরা দেখব গ্যাসের গতিতত্ত্বের আবিষ্কারক কে। গ্যাসের গতিতত্ত্বের আবিষ্কারক হচ্ছে বোল্টজম্যান ও ম্যাক্সওয়েল। 16 নম্বর প্রশ্নটা, এটা তো মুখস্থ, মানে এটা তার ইয়া করার কিছু নেই। এরপরে আমরা দেখি 17 নম্বরটা কি বলছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মূলত কি বলছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কার সাথে সম্পর্কিত। তাপগতিবিদ্যার দ্বিতীয় শক্তি কিন্তু যে সূত্রটা আছে সেটা এনট্রপির সাথে সম্পর্কিত। এনট্রপিটা কি আমি একটু এনট্রপিটা আপনাদের সামনে আলোচনা করিনি। এনট্রপি হচ্ছে কোনো গ্যাসের বা কোনো অবস্থা, কোনো গ্যাসের, সেটা গ্যাস হতে পারে, গ্যাসীয় অবস্থা হতে পারে, কোনো পদার্থ হতে পারে, কোনো একটা কি এনট্রপি বোঝার জন্য আমাদের প্রক্রিয়া জানতে হবে বা একটা সিস্টেম জানতে হবে। সেটা সিস্টেম ইউনিভার্স হতে পারে বা একটা ছোট পাত্রের ভিতরে আমরা যদি সেটাকে আবদ্ধ পাত্র ধরে নিই, তাহলে ওই আবদ্ধের ভিতরে যে গ্যাসগুলো আছে সেটাকে আমরা এনট্রপি একটা সিস্টেম বলতে পারি। তাহলে কোনো একটা গ্যাসকে যদি আমি এমনিতে রেখে দেই বা কোনো একটা প্রক্রিয়া চলতে থাকে, সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতে পারে, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতে পারে। যেমন পাহাড়ের উপর থেকে, ঢল থেকে কি হয়, পানি নামতে থাকে, এটা কিসের জন্য হয়, অভিকর্ষ ত্বরণের জন্য হচ্ছে। তাহলে এখানে কি শক্তি খরচ হচ্ছে না, অবশ্যই শক্তি খরচ হচ্ছে। তাহলে পৃথিবী ঘুরতেছে, সেও কিন্তু কি একটা সিস্টেমের অংশ। এই যে সিস্টেমের অংশ আছে, তাহলে পৃথিবী ঘুরতে ঘুরতে কিন্তু আমরা জানি কি পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী তার শক্তি খরচ করতেছে বা ক্ষয় করতেছে। ঠিক এই কারণে হাবল কিন্তু এই কথাটা বলছে, পৃথিবী যতই ঘুরতে থাকে ততই তার শক্তি খরচ করতে থাকে এবং শক্তি খরচ করার কারণে কি পৃথিবী সূর্য থেকে দূরে সরে যাচ্ছে। আপনারা জানবেন পৃথিবীতে আমরা যতগুলো সূত্র পড়ছি সবগুলো সূত্রের মধ্যে কিন্তু পড়ছিলাম যে হচ্ছে কি কোন গ্যাসের দূরত্ব বা হচ্ছে ঘূর্ণায়নের হার, দূরত্বের হার কতটুকু সে দূরে সরে যাচ্ছে সেটা নির্ভর করতেছে কি তার দূরত্বের বর্গের সমানুপাতিক। দূরত্বের বর্গের সমানুপাতিক, এটা কে সূত্র দিছিল, হাবল সূত্র দিছিল। হাবল সূত্রটা এরকম ছিল যে আমি আপনাদের সূত্রটা বোঝাচ্ছি এজন্য, যদি এটা দরকার নেই, বাট আপনাদের বা আমাদের বেসিক জিনিসটা জানার জন্য দরকার। সেটা হচ্ছে কি হাবল বলছে কোন বলতেছি না, বৃত্তাকার পথে বলতে আমাদের যে পৃথিবী চলতেছে, আমাদের এতগুলো যত ম্যাক্সওয়েল বলেন আর যাই বলেন, বোল্টজম্যান বলেন, যাই বলেন, যতই স্বীকার্য দেখ না কেন, সর্বশেষ আমাদের যে স্বীকৃত হয়েছে হাবল। হাবলের সূত্রটা হচ্ছে কোন পৃথিবী কি সূর্য থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে পৃথিবী সূর্য থেকে দূরে যে সরে যাচ্ছে, কি হারে দূরে সরে যাচ্ছে সেটা নির্ভর করতেছে তার দূরত্বের সমানুপাতিক হারে। এই হারটা কত হারে সরে যাচ্ছে, তার দূরত্ব যত বাড়তেছে তার হারটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা যতগুলো পড়ছি যে অভিকর্ষ ত্বরণ বলেন সবগুলো কিন্তু দূরত্বের বর্গের রাস্তানুপাতিক ছিল, কিন্তু এটা হচ্ছে কি দূরত্বের বর্গের সমানুপাতিক হারে সে কি দূরে সরে যাচ্ছে। ওকে, এরপর আমরা চলে আসবো এনট্রপিটা। আমি এখন বললাম না, এনট্রপি হচ্ছে কি বিশৃঙ্খল অবস্থা। কোন গ্যাসের বিশৃঙ্খল অবস্থা, কোন সিস্টেমের বিশৃঙ্খল অবস্থা, কোন সিস্টেম হচ্ছে কতটুকু শক্তি তা কি অভ্যন্তরীণ শক্তি, আমি যেটা কাজ করলাম সেটা তো করলাম, সেটা বাইরে আমার প্রদর্শন হলো। বাট যখন কোন একটা সিস্টেম শক্তি হারায় বা বিশৃঙ্খল অবস্থার দিকে যায়, শৃঙ্খল অবস্থা থেকে, তখনই তার কি হয়, এনট্রপির পরিমাণ বৃদ্ধি পায়। এটা ঠিক তার উল্টা। যাই হোক, এটা নিয়ে আমরা যদি অন্য কোনো একদিন সময় বেশি হয় সেদিন আলোচনা করবো। এরপরে আমরা যেটা দেখতেছি 18 নম্বরটা কি বলছে, ডেল এইচ ধনাত্মক হলে সিস্টেমের বিশৃঙ্খলতা কি হয়, ডেল এইচ ধনাত্মক হলে সিস্টেমের বিশৃঙ্খলতা সবসময়ের জন্য বৃদ্ধি পায়। ডেল এস ধনাত্মক, ডেল এস পজিটিভ হয়, ডেল এস নেগেটিভ হয়, ডেল এস
0 হয়। আপনারা দেখবেন এই তিনটা কিন্তু আমার বইয়ে সুন্দর মতো করে দেওয়া আছে। ডেল এইচ যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে সিস্টেমে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, আবার ডেল এইচ যদি ঋণাত্মক হয় তাহলে এটা কি হয়, সিস্টেমে হ্রাস পায়। তবে এই ধরনের প্রক্রিয়াগুলা পৃথিবীতে বিরল, মানে খুবই কম পরিমাণে ঘটে। যতগুলো পৃথিবীতে সংঘটিত হয় ডেল এস বা এনট্রপি রিলেটেড ঘটনা, সবগুলা ঘটনার মধ্যে ম্যাক্সিমাম 80 থেকে 90% প্রক্রিয়ায় কি হয়, এনট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে, কারণ পৃথিবীতে ম্যাক্সিমাম প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া পৃথিবী ঘটতেছে, উপর থেকে পানি পড়তেছে। আমি যদি কোনো কাজটা নিজে থেকে না করি বা নিচ থেকে উপরে যদি কোনো কিছু নিয়ে না যাই তাহলে কিন্তু এটা কি হচ্ছে, আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া বা হচ্ছে, যাই আমরা আরেকদিন এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। এরপর আমরা যেটা একটা দেখি, Q equals to ms del theta কোন সূত্রের জন্য? এটা কিন্তু হচ্ছে তাপ শক্তির জন্য। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্নটা আমরা আসলাম। Q equals to ms del theta, mc del theta বলতে পারি বা ms del theta বলতে পারি। কোনো একটা বরফকে আমি তাপ দিলাম, দেখা গেল যে বরফকে আমি তাপ দিচ্ছি ডেল থিটা, তাপ দিলাম কত সময় বা টেম্পারেচার বৃদ্ধি করলাম। তাহলে টেম্পারেচার বৃদ্ধি করার জন্য আমি তাকে প্রথমে ছিল বরফ থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বৃদ্ধি করব। তাহলে এর মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে, আপেক্ষিক তাপ আছে, সে কতটুকু শক্তি শোষণ করে নিল এবং সে 0 থেকে 1 পর্যন্ত গেল, তাই না? তাহলে এই যে শক্তির যে শোষণ ক্ষমতা বা তাপ শক্তি সে কি পরিমাণ নিল, এটা নির্ণয় করা যায় কিসের সাথে, Q equals to ms del theta বা mc del theta। এরপর আমরা যেটা দেখব 20 নাম্বারটা, সেটাও সেম, যে হচ্ছে ডেল এস ঋণাত্মক হলে সিস্টেম কি হয়। সিস্টেম ডেল এস যদি ঋণাত্মক হয় সিস্টেম আরো সুশৃঙ্খল হয়, বিশৃঙ্খল না হয় কি হয়, সিস্টেমটা সুশৃঙ্খল হয় ডেল এস ঋণাত্মক। তাহলে পৃথিবীর জন্য কোনটা ভালো, ডেল এস ঋণাত্মকটা ভালো, কিন্তু ডেল এস পজিটিভটা হলে বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়। যাই হোক, এরপরটা আমরা দেখি 21 নাম্বারটা কি বলছে, ডেল জি ঋণাত্মক হলে কি হয়। ডেল জি ঋণাত্মক হলে, ডেল জিটা কি আসলে সেটা আমাদের একটু জানা দরকার। ডেল জি হচ্ছে কি, গিভস ফ্রি এনার্জি, gives free energy, del G gives free energy। যাই হোক, gives free energy এর কিন্তু কিছু কন্ডিশন আছে। del G পজিটিভ হলে কি হয়, del G নেগেটিভ হলে কি হয়, বা del G 0 হলে কি হয়। ঠিক আছে, আপনারা অবশ্যই এই তিনটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আমি এত ডিটেইলস পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, আর আমার হাতে এত বেশি সময় নেই। আমি আপনাদের আগেই বলছি যদি সময় থাকতো তাহলে আমি আপনাদের ক্লাসে নিয়ে নিতে পারতাম। যাই হোক, তাহলে ডেল জি ঋণাত্মক হলে বিক্রিয়াটা কি হবে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। ওকে, এরপরে আমরা যেটা দেখলাম যে 22 নম্বর প্রশ্নটা কি বলছে, ডেল ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ সূত্রটি কার। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে কি বলা আছে, ডেল ইউ অভ্যন্তরীণ শক্তি ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ, যে পরিমাণ কাজ করলাম যে পরিমাণ কিউ মানে কি সঞ্চিত শক্তি বলতে পারি, বা কিউ ইকুয়ালস টু এমএস ডেল থিটা তাপমাত্রা, সেটা শক্তিটা তাপ হিসাবে থাকতে পারে বা অন্য কোনো ভাবেও থাকতে পারে। আরেকটা আমরা দেখতেছি তাপ ধারণ ক্ষমতার একক কি। তাপ ধারণ ক্ষমতার এককটা মনে হয় এখানে একটু ভুল দেওয়া আছে, জুল পার মোল পার কেলভিন এটা হওয়ার কথা, বা আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন। আমি এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তবে আমার যতটুকু মনে পড়ে তাপ ধারণ ক্ষমতার একক হওয়া উচিত হচ্ছে জুল পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেলভিন, তবে অ্যানসার দেওয়া আছে জুল পার মোল পার কেলভিন। জুল পার কেলভিন আসলে আমি এখন পর্যন্ত শিওর না, আমি মাত্র বাইরে থেকে আসছি। যাই হোক, এরপর আমরা চলে আসি কোন প্রক্রিয়া ডেল ইউ ইকুয়ালস টু 0 হবে। এটা হচ্ছে কি, সমতাপক প্রক্রিয়া কি হচ্ছে, ডেল ইউ এর পরিমাণ 0 হচ্ছে, অভ্যন্তরীণ শক্তির পরিমাণ। আমরা যেহেতু এটা ফিজিক্যাল কেমিস্ট্রি, আজকের পরীক্ষাটা কিন্তু ছিল কি ফিজিক্যাল কেমিস্ট্রির উপর। আমাদের যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো ফিজিক্যাল কেমিস্ট্রির উপর, আর আপনাদের যে পরীক্ষা আমি নিতেছি এরকম পরীক্ষা হতেই থাকবে যতদিন পর্যন্ত আমাদের সার্কুলার হবে, সার্কুলার পরে পরীক্ষা হবে, পরীক্ষার ডেট দিবে, যতদিন পর্যন্ত ডেট দিবেন। আমি প্রথমে কি সিলেবাস অনুসারে, প্রথমে কলেজের সিলেবাস অনুসারে আপনাদের হচ্ছে এটা পড়াচ্ছি। কলেজের সিলেবাসটা শেষ হয়ে গেলেই হচ্ছে আমরা স্কুলের সিলেবাস শুরু করব। যখন স্কুল এবং কলেজের সিলেবাসটা টপিকস অনুসারে শেষ হয়ে যাবে, টপিকসের পরপরই হচ্ছে আমরা শুরু করব কোনটা, টপিকসের পরপরই হচ্ছে আমরা মডেল টেস্টগুলো শুরু করব। তখন কি যেদিন কলেজ হবে সেদিন কলেজ, যেদিন স্কুল হবে স্কুল, বা হচ্ছে বেশি টপিকস নিয়ে আমরা তখন পড়া শুরু করব। এখন তো হচ্ছে আমরা একটা দুইটা তিনটা করে টপিকস নিয়ে পড়তেছি বা হচ্ছে পরীক্ষা নিচ্ছি, তখন আস্তে আস্তে বেশি, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। যতদিন পর্যন্ত আমাদের পরীক্ষা হবে না, দেখা গেল যে প্রতি উইকলি দুইটা থেকে পরীক্ষা হবেই। দেখা গেল যে তিনটা নিতে পারবো না ভাই, দুইটা ধরেন,
দুইটা যে রুটিন দিচ্ছি সেভাবে দুইটা করে দেওয়া আছে সপ্তাহে। দেখা গেল যে দুইটা পরীক্ষা আমি নিব এবং দুইটার জন্য দুইটা সব ক্লাস এভাবেই আমি দিব। তাহলে আপনারা যদি ভিডিওগুলো বসে বসে দেখেন, এই 40টা প্রশ্ন যদি আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের যে প্রশ্নগুলো দিচ্ছি আমি বারবার বলতেছি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে। তাহলে 25 নাম্বার কি বলছে? 25 নাম্বার বলছে এন্ট্রপি পরিবর্তন শূন্য হলে, মানে কি এন্ট্রপি পরিবর্তন যদি শূন্য হয় মানে কি ডেল এস শূন্য, তাই না? আমি কিন্তু একবার বলছিলাম ডেল এস, কারণ এইখান থেকে আমাদের যে কয়েকটা পরীক্ষায় প্রশ্ন আসে এটা কি এক প্রত্যাগামী প্রক্রিয়া। ডেল এস কি? ডেল এস যদি শূন্য হয়, ডেল এস শূন্য হলে প্রক্রিয়াটা কি হবে? প্রত্যাগামী প্রক্রিয়া হবে। 26 নম্বর প্রশ্নটা কি বলছে? তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র কাকে বলে? তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটা হচ্ছে কিন্তু পরম শূন্য তাপমাত্রা এন্ট্রপি কত হবে? শূন্য। পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের কোনো গতিশক্তি থাকে না। তাহলে আমরা যদি বলি পরম শূন্য তাপমাত্রায় কত? মাইনাস 273.16 বা 0 কেলভিন। তার মানে 0 কেলভিন ডিগ্রি, 0 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের কোনো এন্ট্রপি কি থাকে না? শূন্য। মানে কি এন্ট্রপি একবারে শূন্য, মানে কি তখন অণু পরমাণু সমূহের মধ্যে কোনো কি থাকে না? গতিশক্তি থাকে না। ঠিক আছে? আর গতিশক্তি যদি না থাকে তাহলে তার যে অভ্যন্তরীণ যে গতিশক্তি আছে সেটাও সে খরচ করে না। যদি খরচ না করে তাহলে তার বিশৃঙ্খল অবস্থাটা কি হবে? শূন্য হবে। কিন্তু এই ধরনের কণা কণিকার পরিমাণ পৃথিবীতে খুবই কম। আছে, নাই যে এমন না, আছে কিন্তু খুবই কম, কারণ প্রতিটা কণার মধ্যে ইলেকট্রন প্রোটন আছে, ইলেকট্রন নিউট্রন ইলেকট্রন সবসময় কি ঘুরতেই থাকে। এরপর আমরা দেখতেছি কি ডেল এইচ ঋণাত্মক এবং ডেল এস ঋণাত্মক হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না কি হবে? এটা কখন হয়? ডেল এস ঋণাত্মক এবং ডেল এইচ ঋণাত্মক এবং ডেল এস ঋণাত্মক, দুইটা ঋণাত্মক কখন হয়? নিম্ন তাপমাত্রা হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে আমরা কিছুক্ষণ আগে মাথায় করলাম যে কত পরম শূন্য তাপমাত্রা, সেটা কিন্তু নিম্ন তাপমাত্রায়। তাহলে পরম শূন্য তাপমাত্রায় যখন কি হবে? ডেল এসটাও নেগেটিভ হবে এবং কি হচ্ছে ডেল এইচটাও নেগেটিভ হবে। নেগেটিভ হলে সেটা কখন হয়? যদি সেটা প্রক্রিয়াটা নিম্ন তাপমাত্রায় থাকে বা সিস্টেমটা নিম্ন তাপমাত্রায় থাকে। এরপর আমরা যেটা দেখবো নিচের কোনটি স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? এই কিছুক্ষণ আগে আমি যেটা লিখছি এটা কিন্তু একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন কাদেরকে বলা হচ্ছে? যারা তাপমাত্রা এবং পদার্থের অবস্থা এবং সিস্টেম নিয়ে আলোচনা করে তারা হচ্ছে কি স্টেট ফাংশনের অন্তর্ভুক্ত। স্টেট মানে কি? অবস্থা, তারা কোন অবস্থায় আছে। তাহলে স্টেট ফাংশনের মধ্যে আমরা কি পাই? কিউ পাই, ডাব্লিউ পাই এবং ডেল ইউ পাই, আবার কি পাই? পি কিন্তু পাই, পি পাই, ভি পাই। কিন্তু এখানে দেখেন বাকিগুলোর মধ্যে কিন্তু এই ধরনের জিনিসগুলো নাই। ডেল এস হচ্ছে সিস্টেম, তাকে হচ্ছে আমরা সিস্টেম বলতেছি, কিন্তু সে কিন্তু আমাদের স্টেট ফাংশনের মধ্যে পড়ে না। স্টেট ফাংশন হচ্ছে চারটা আমাদের যে সূত্র আছে এই চারটা সূত্রের মধ্যে যে কোনো একটার মধ্যে থাকতে হবে, মানে কি সবকটা থাকতে হবে। তার মানে সরি, এখানে হচ্ছে কি সঠিক উত্তর তাহলে কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে এইচ ইউ এস। সরি, এখানে স্টেট ফাংশনের মধ্যে তাহলে তো আমাদের এন্ট্রপি অবশ্যই আছে, হাইড্রো এইচ যেটাকে আমরা বলি বিক্রিয়াটা বা প্রসেসটা তাপ উৎপাদী না তাপ হারি, এবং ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তার মানে অ্যানসার হচ্ছে কি ইউ এইচ ইউ এস। এক নম্বর যেটা অ্যানসার আছে সেটা হচ্ছে এটা সঠিক অ্যানসার। তার মানে এই এইচ ইউ এস তিনজনের কোথায় আছে? তিনজন আমাদের স্টেট ফাংশনের মধ্যে আছে। বাকি যেটা আছে ডাব্লু, দুই নাম্বারটা যেটা কিউ আছে, ডাব্লু আছে, বাট আমাদের বেশি গ্রহণযোগ্য, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কোনটার মধ্যে বেশি আছে, বেশি গ্রহণযোগ্যতা কোনটা পাচ্ছে। ঠিক আছে? এটা এই দুটাও আছে কিন্তু উপরটার মধ্যে তিনটা আছে। তাহলে আমাদের দেখতে অনেক সময় আপনারা দেখবেন যে একই প্রশ্নের মধ্যে উত্তর দুইটা হয়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কি দুইটা উত্তর হলে প্রথমেরটা দাগানো বা হচ্ছে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানেও কিন্তু দুইটা অ্যান্সার আছে, আমি আপনাদেরকে বলতেছি কি প্রথমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক এই কারণে আমি প্রথমটা দিছি। আমি এই ধরনের কিছু প্রশ্ন দিয়ে থাকি পরীক্ষার মধ্যে যেটা আমাদের দুইটা অ্যান্সার থাকে। ঠিক আছে? যদি পরীক্ষার মধ্যে দুইটা অ্যান্সার থাকে আপনাদের আমি আবার বলে দিচ্ছি সবসময়ের জন্য কোনটা দাগাবেন? প্রথমটা দাগাবেন। ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ডাব্লু ধনাত্মক হলে কি হবে? সিস্টেম কাজ করছে। ডাব্লু যদি ধনাত্মক হয় তাহলে কি সিস্টেম কাজ করছে একটা জিনিস, একটা সিস্টেমের উপর কাজ করছে, দুটো জিনিস কিন্তু আলাদা। যদি ডাব্লু ধনাত্মক হয় তাহলে কি সিস্টেম নিজে কাজ করতেছে, আর যদি ডাব্লু ঋণাত্মক হয় তার মানে কি সিস্টেমের উপরে বাইরে থেকে চাপ প্রয়োগ করতেছে বা কেউ কাজ করতেছে। ওকে, এরপর একটা দেখি ডেল এস এর একক কি? এটা মুখস্থমান, এখানে তো আর বলার কিছু নেই। যে মোল ইনভার্স কে ইনভার্স, যে আমি এর আগে যখন বললাম যে হচ্ছে এই দুইটার মধ্যে একটু ইউনিট দুইটার মধ্যে ডিফারেন্স আছে, মানে একই ধরনের ইউনিট হয়ে গেছে আর কি, বসাইতে গিয়ে উপরটা নিচেটা হয়ে গেছে। এটা মনে হয় এটা ভুল আছে, নাহলে এর আগে যেটা বললাম সেটা ভুল আছে। যাই হোক, আপনি একটু মিলাই নিন।
এরপর আমরা যেটা দেখতেছি হেসের সূত্র কার সাথে সম্পর্কিত। হেসের সূত্রটা হচ্ছে কি ডেল এস এর সাথে সম্পর্কিত। হেস কি বলছে? হেস বলছে কোনো গ্যাসে কোনো প্রক্রিয়া এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, তার প্রারম্ভিক অবস্থা এবং শেষ অবস্থা যদি সমান হয় তাহলে তার কি থাকবে? ডেল এইচ এর পরিমাণ সমান থাকবে। এটা হেস বলছে। 32 নম্বর কি বলছে? এনট্রপি পরিবর্তন বেশি হয় কখন? যদি গ্যাসীয় পণ্য উৎপন্ন হলে। কেন এনট্রপির পরিবর্তনটা কখন বেশি হয়? মানে কি ডেল এস এর পরিমাণ বেশি। ডেল এস এর পরিমাণ বেশি মানে কি বিশৃঙ্খলার পরিমাণ বেশি। যাই তাহলে বিশৃঙ্খলার পরিবর্তন কি হবে? যখন গ্যাসীয় পণ্য উৎপন্ন হবে, মানে কি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যদি গ্যাসীয় অবস্থা তৈরি হয় তখন তার কি এনট্রপির পরিমাণটা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ হচ্ছে গ্যাসীয় অবস্থার মধ্যে তার অভ্যন্তরীণ যে শক্তিটা আছে, গ্যাসের যে অভ্যন্তরীণ তাপ শক্তি আছে, সেটা কি করতেছে? সে ব্যয় করে। এরপর আমরা আরেকটা দেখতেছি সিপি 33 নাম্বার, সিপি সিভি এবং আর এর মধ্যে সম্পর্ক কি? এটা তো সহজ, আর ইকুয়ালস টু সিপি মাইনাস সিভি, মুখস্থ মান, এখানে কিছু নেই। এরপর আমরা যেটা দেখতেছি 34 নাম্বার কি বলছে? ইগনিশন হলো জ্বালানি বা কোনো দাহ্য পদার্থের অগ্নিসংযোগ। এটা হচ্ছে ইগনিশন, একটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির মধ্যে ইগনিশন। ওই যে আমরা মোটরসাইকেলের মধ্যে যখন আমরা হচ্ছে স্পার্ক করি, প্লাগ দেই, বা হচ্ছে ইগনিশন মানে কি শুরু করা। কোনো একটা দাহ্য পদার্থ কি অগ্নিসংযোগ করে সেটাকে তরল অবস্থা বা গ্যাসীয় অবস্থা থেকে যেটাই হোক না কেন সেটাকে কি করতে পারি আমরা? শুরু করে তার দহন প্রক্রিয়াটা শুরু করতে পারি। সেটাকে বলা হচ্ছে কি অগ্নিসংযোগ বা ইগনিশন। হচ্ছে কিন্তু জ্বালানি হতে পারে ইগনিশন। প্রথম স্পার্কটা যেটা সেটার নাম হচ্ছে ইগনিশন। এরপর একটা দেখতেছি প্রেসার কুকারে পানি স্ফুটনাঙ্ক কত হয়? অবশ্যই পানি স্ফুটনাঙ্ক কম হবে না বেশি হবে? প্রেসার কুকারের মধ্যে পানি স্ফুটনাঙ্ক বেশি হবে। কেন? কারণ তাকে উপর থেকে চাপ প্রয়োগ করা হয়। যখন উপর থেকে চাপ প্রয়োগ করা হয় তখন কিন্তু সে নিচের থেকে তার অনুপরমাণুগুলোকে বাইরে ইভাপোরেট হতে পারে না বা বাইরে চলে যেতে পারে না। ঠিক এই কারণে কি হচ্ছে? তার স্ফুটনাঙ্কের পরিমাণ বেড়ে যাচ্ছে। 36 নম্বর প্রশ্নটা কি বলছে? শুষ্ক সম্পৃক্ত বাষ্পের শুষ্কানাঙ্ক বা ড্রাইনেস ফ্র্যাকশন কাকে বলা হচ্ছে? আচ্ছা, যাই হোক, এটা আমি আপনাদেরকে বলে নেই। এই প্রশ্নটা কোথায় আসছে? এখানে আছে সঠিক উত্তর হচ্ছে 1। এটা আসছে বাংলাদেশ শ্রম অধিদপ্তরে এই প্রশ্নটা আসছিল একটা চাকরি পরীক্ষায়। ঠিক এই কারণে আমি এটা দিয়ে দিয়েছি আপনাদের। যদিও এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির সাথে অতটা বেশি সম্পর্কিত না, তারপরও আমরা যদি ধরে নিই ফিজিক্যাল কেমিস্ট্রির সাথে সম্পর্কিত, অবশ্যই ফিজিক্যাল কেমিস্ট্রির সাথে সম্পর্কিত। এখন বাষ্প বলি বা শুষ্কানাঙ্ক বলি, আসলে ড্রাইনেস ফ্যাক্টর বা ড্রাইনেস ফ্র্যাকশনটা হচ্ছে কিরকম হয়? সবসময়ের জন্য শুষ্ক বাষ্পের জন্য, শুষ্ক সম্পৃক্ত বাষ্পের জন্য 1 হয়, মাথায় রাখবেন। আর যদি সেটা জলীয় বাষ্প থাকে তাহলে সেটা কি হয়ে যায়? কমে যায়, লেস দেন 1। এটা মাথায় রাখবেন। কোনটি জীবাণুনাশক নয়? এখানে বলে দেওয়া আছে। তাহলে কোনটি জীবাণুনাশক নয়? এটা খুবই সহজ প্রশ্ন। ওজোন আছে, এটা ওজোন, তারপর কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন, তারপর ক্লোরাস। এখানে কিন্তু তিনটাই কার্বন ডাই অক্সাইড বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে কি জীবাণুনাশক। ওজোনও কিন্তু জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, ওজোন জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এবং সিলিন্ডারে ব্যবহার করা যায়। অক্সিজেন সিলিন্ডারে হিলিয়ামের সাথে অক্সিজেন এবং সামান্য পরিমাণে ওজোন দেওয়া হয় এই যে শ্বাসকষ্টের রোগীদের। এরপর একটা দেখতেছি ফ্রিয়ন অনন এর সংকেত কোনটি? আচ্ছা, যাই হোক, ফ্রিয়ন অনন এটা আমি আপনাদের একটু বুঝাই দেই, যেহেতু এটা সহজ এবং আমাদের অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষা আছে। সিএফসি কত? 11। তাহলে যদি এরকম হয় তাহলে এটাকে আমাদের 3 সংখ্যা নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে 3 সংখ্যা নিতে হবে। এখানে 0, এটা ঠিক আছে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে কার্বন সংখ্যা, এটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, এটা হচ্ছে কার্বন সংখ্যা, এটা হচ্ছে ক্লোরিন সংখ্যা। তাহলে সিএফসি মানে ক্লোরিন আছে, তার মানে আমাদেরকে কার্বন কয়টা আছে? 1টা। কার্বন যদি 1টা থাকে তাহলে একটা কার্বনের কয়টা হাত থাকে? 4টা থাকে। আর হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 0 মানে একটা হাইড্রোজেন আছে। ফ্লোরিন কয়টা? ফ্লোরিন আছে 1টা। তাহলে এই কার্বনে যদি ফ্লোরিন 1টা থাকে, কার্বন 1টা থাকে, তাহলে এই কার্বনের হাত টোটাল কয়টা? হাত টোটাল হচ্ছে 4টা। তাহলে বাকি 3টা হাতের মধ্যে কে থাকবে? 3টা ক্লোরিন থাকবে। এজন্য এর সংকেত কি আছে? CCl3 আর কি F। এটা হচ্ছে তার সংকেত। এটা মাথায় রাখতে পারেন, শর্ট টেকনিক এভাবে মাথায় রাখতে পারেন। হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন 3 সংখ্যা, সবসময় 3 সংখ্যা নিতে হবে। সবসময়ের জন্য সিএফসি 2 সংখ্যা হয়, কিন্তু সামনে একটা 0 থাকে। যদি 0 না থাকে আপনাদের 0 নিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়? সমান তাপমাত্রা নির্দেশ করে। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কিন্তু একটা আমাদের সূত্র আছে, যেটা আমি ক্যাম্পার বই দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, বা আমি যে সলিউশনটা দেব, এটা তো সলিউশন তো হয়ে গেল। এর জন্য আচ্ছা, আমি করে দিতে পারলে ভালো হতো। একটা সম্পর্ক আছে, আমরা জানি ক্লাস 10 এর বইয়েও আছে, আবার হচ্ছে ইন্টারের বইয়েও আছে।
আমি এখন লিখতে যাচ্ছি না, আমার এখান থেকে অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আমি দেখি নেক্সটে ভালো একটা প্লেস রাখতে পারি কিনা, এখান থেকে আমার ক্লাস নিতেও কষ্ট হয়ে যাচ্ছে, লিখতে পারতেছি না আর কি। যাই 40 নাম্বারটা কি বলছে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয় আর একটা হচ্ছে সঠিক। সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে চাপের কোনো পরিবর্তন হয় না। আসলে সমষ্ণ প্রক্রিয়ার চাপের পরিবর্তন হয় না, না হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয় না। সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না। সমষ্ণ মানে কি, সম উষ্ণ, তাপমাত্রা সমান থাকে। তাহলে তাপমাত্রা যদি সমান থাকে অবশ্যই তার চাপের পরিবর্তন হবে, কারণ একসাথে দুইটা কখনোই মানে স্থির থাকতে পারে না। একটা স্থির থাকলে আরেকটা কি থাকবে, পরিবর্তন হবে। যদি সমষ্ণ মানে কি, উষ্ণতা সমান মানে তাপমাত্রা সমান, তাহলে কি তার চাপের পরিবর্তন হবে। কিন্তু এখানে বলা আছে কোনটি সঠিক নয়, মানে সঠিক নয় কোনটা হবে, প্রক্রিয়া কোনো চাপের পরিবর্তন হয় না। যাই হোক, ধন্যবাদ তাহলে সবাইকে। আজকের আমাদের ক্লাস এ পর্যন্তই। এটা হচ্ছে ভিডিও পোস্ট করা থাকলো, আপনারা দেখে নেবেন। আর পরের পরীক্ষা আমাদের রুটিন অনুসারে হবে। আমি আপনাদেরকে পাওয়ার বইয়ের কত নাম্বার থেকে কত নাম্বার পেজের মধ্যে আছে সেটা হচ্ছে SMS এ লিখে দিব আমাদের গ্রুপে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।